প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। যাদের জন্য এত করলাম তারা এখন গদ্দারের লাইনে, ক্ষোভে ফুঁসছেন মমতা। নবান্ন কাঁপিয়ে শুভেন্দুর সঙ্গে 52 তৃণমূল বিধায়ক, মুখ্যমন্ত্রীর বৈঠকে আজ বড় চমক। তৃণমূল ভাঙলেও বিজেপিকে দরজা খুলবে, সাফ জানালেন শ্রমিক। সূর্য হত্যাকাণ্ডের জের, রাজ্যে একাধিক মাদ্রাসা ঘুরিয়ে দেওয়ার নোটিশ যোগীর। 20 টাকার ঢেঁড়স কিনতে গিয়েও তো টিপে দেখেন, অন্নপূর্ণার বিশাল ফর্ম নিয়ে শুভেন্দুর মোক্ষম জবাব। গ্রেপ্তার হতে পারেন তৃণমূলের আরো এক হেভিওয়েট নেতা, গ্রিন সিগন্যাল দিয়ে রাখলো আদালত। দিল্লির বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড, রেস্তোরাঁয় দাউ দাউ আগুনে মৃত অন্তত 20, প্রাণে বাঁচতে লাভ মহিলার। বুধবার থেকে শুরু হবে অন্নপূর্ণা যোজনার পরিষেবা। সুবিধা পেতে গেলে কি করতে হবে, কোন কোন নথি লাগবে, জানুন বিশদে। সুরেন্দ্রনাথ কলেজে বেডরুম, 5 তলায় এসি ঘরে বালিশ বিছানা, ইউনিয়ন রুমে কারি কারি উয়ে খাওয়া টাকা, বিস্ফোরক সজল ঘোষ। 100 দিনের কাজ আবার চালু হচ্ছে বাংলায়, কবে থেকে মজুরি বাড়বে? গ্রেফতারি আতঙ্ক, সিআইডি নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক। বাংলায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে ভিজবে দক্ষিণবঙ্গ, আজকের আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। যাদের জন্য এত করলাম তারা এখন গদ্দারের লাইনে, ক্ষোভে ফুঁসছেন মমতা। নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে বাড়তে থাকা তীব্র অসন্তোষ ও হেভিওয়েট নেতাদের দূরত্ব বজায় রাখার আবহে এবার কড়া বার্তা দিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার ওয়াই চ্যানেলে আয়োজিত এক ধর্ণা মঞ্চ থেকে তিনি দলের বিদ্রোহী নেতাদের গদ্দার বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তৃণমূলের বর্তমান পরিস্থিতির পেছনে বিজেপির সুপরিকল্পিত চক্রান্ত রয়েছে বলেও তিনি বিস্ফোরক অভিযোগ তুলেছেন। দলের অন্দরে ফাটল এতটাই গভীর যে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা একটি হাই ভোল্টেজ বৈঠকে 80 জন বিধায়কের মধ্যে 60 জনই অনুপস্থিত ছিলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার মতো সাংসদদের বরখাস্ত হওয়া, কলকাতা পুরসভার পদ থেকে কয়েকজন নেতার সরে যাওয়া এবং একাধিক প্রথম সারির নেতার ভিন্ন সুর তৃণমূলের সাংগঠনিক সংকটকে স্পষ্ট করেছে। এই পরিস্থিতিতেও দমে না গিয়ে আগামী 4 জুন ধর্মতলা থেকে রাজ্যব্যাপী বড় আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি দাবি করেছেন, বাংলায় 177টি আসনে ভোট লুট হয়েছে এবং মাইক বা সভার অনুমতি না নিয়ে তাকে আটকানো যাবে না। নবান্ন কাঁপিয়ে শুভেন্দুর সঙ্গে 52 তৃণমূল বিধায়ক, মুখ্যমন্ত্রীর বৈঠকে আজ বড় চমক। নবান্নে আজ মহাবিস্ফোরণ, তৃণমূলের 52 বিদ্রোহী বিধায়ক শুভেন্দুর সঙ্গী। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক সমীকরণে আজ এক নতুন মাত্রা যোগ হতে চলেছে। হাওড়া জেলার প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে নবান্ন সভাঘরে আজ যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে তা রাজ্য রাজনীতির অন্দরমহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের 52 জন বিধায়কের উপস্থিতির সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। তৃণমূলের অন্দরের এই সম্ভাব্য বিদ্রোহ রাজ্য রাজনীতির ভারসাম্য উলটপালট করে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ সময় ধরে দলের ভেতরকার চাপা ক্ষোভ আজ আনুষ্ঠানিকভাবে সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে 52 জন বিধায়কের এই দলগত অবস্থান শাসক দলের শীর্ষ নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বিধায়কদের দাবি অনুযায়ী প্রশাসনিক সভার আদলে নিজেদের রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবেই নবান্নকে বেছে নিয়েছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই হাই ভোল্টেজ সভাটি শুধুমাত্র একটি প্রশাসনিক বৈঠকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই ঘটনা দল ভাঙনের গুঞ্জনকে আরো জোরালো করে তুলেছে, যার প্রভাব সরাসরি আগামী দিনের বিধানসভা অধিবেশনে পড়তে পারে। যদি সত্যি বিপুল সংখ্যক বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গে সরাসরি যোগ দেন, তবে তা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভিত্তিকে চরম সংকটের মুখে ঠেলে দিতে পারে। এখন সবার নজর নবান্নের এই সভার শেষ পরিণতি এবং পরবর্তী পদক্ষেপের দিকে। তৃণমূল ভাঙলেও বিজেপিকে দরজা খুলবে, সাফ জানালেন শ্রমিক। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ অস্থিরতার জেরে দল ভাঙার গুঞ্জন তৈরি হলেও তাতে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট করেছেন যে তৃণমূলের এই সংকট সম্পূর্ণভাবে শাসক দলের নিজস্ব বিষয়। দল ভাঙুক বা টিকে থাকুক, এর দায় সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের উপরেই বর্তায় বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি তৃণমূল থেকে নেতাদের বিজেপি দলে যোগদানের জল্পনাও খারিজ করে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের দলে নিয়ে বিজেপির আদর্শ ক্ষুণ্ণ করা হবে না। দলের স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতে এবং দলের তৃণমূলীকরণ রোধ করতেই অন্য দল থেকে নেতা নেওয়ার পথে না হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।
সূর্য হত্যাকাণ্ডের জের রাজ্যে একাধিক মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়ার নোটিশ যোগীর। গাজিয়াবাদে সূর্য নামে এক যুবকের হত্যাকাণ্ডের ঘটনায় উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত এলাকার একাধিক অবৈধ মাদ্রাসায় উচ্ছেদ নোটিশ জারি করা হয়েছে। প্রধান অভিযুক্ত আসাদের বাড়িতেও নোটিশ পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট বার্তা দিয়েছেন, সাম্প্রদায়িক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। নোটিশে বলা হয়েছে, মাদ্রাসাগুলোর নিবন্ধন, ভবন নির্মাণের অনুমতি, শিক্ষকদের বিবরণী ও ছাত্রদের তথ্য 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, চলতে পারে বুলডোজার। পুলিশ সূত্রে জানা গেছে, এই মাদ্রাসাগুলোতে নিয়মিত সন্দেহজনক কাজকর্ম চলত, এমনটাই অভিযোগ। একই সঙ্গে প্রধান অভিযুক্ত আসাদের বাড়িতেও নোটিশ দেওয়া হয়েছে। বাড়ির মালিকানা, বৈধতা ও অন্যান্য তথ্য জানতে চেয়েছে প্রশাসন। আসাদের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আমরা পুরো নেটওয়ার্ক চিহ্নিত করছি। যারা সাম্প্রদায়িক বিষ ছড়ায় তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। যোগী সরকারের এই অভিযানকে স্থানীয় হিন্দু সংগঠনগুলো স্বাগত জানিয়েছে। গাজিয়াবাদের এক স্থানীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ মাদ্রাসাগুলোতে উস্কানিমূলক কাজকর্ম চলছিল। প্রশাসন অবশেষে পদক্ষেপ নিয়েছে, এটা খুবই ইতিবাচক। অন্যদিকে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কিছু প্রতিনিধি বলছেন, অবৈধ মাদ্রাসার বিরুদ্ধে অভিযান চলুক, কিন্তু নিরীহ ধর্ম প্রতিষ্ঠান যেন না হয়রান হয়। উত্তরপ্রদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, রাজ্য জুড়ে অবৈধ মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানে বিদেশি ফান্ডিং আসে, ছাত্রদের র্যাডিকালাইজ করা হয় বা সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়, সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গাজিয়াবাদের ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। 20 টাকার ঢেঁড়স কিনতে গিয়েও তো টিপে দেখেন। অন্নপূর্ণার বিশাল ফর্ম নিয়ে শুভেন্দুর মোক্ষম জবাব। 20 টাকার ঢেঁড়স কিনতে গেলেও টিপে দেখেন, আর সরকার কেন এসব করবে না? অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে শুভেন্দুর মন্তব্যে জোর চর্চা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদনপত্রের বিশাল আকার এবং তথ্যের ব্যাপকতা নিয়ে ওঠা প্রশ্নের মুখে দাঁড়িয়ে নবান্নে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রকল্পের ফর্ম কেন এত বড় এবং এতে কেন এত তথ্য চাওয়া হচ্ছে তা নিয়ে জনমনে তৈরি হওয়া সংশয় নিরসনে মুখ্যমন্ত্রী ঢেঁড়স কেনার উদাহরণ টেনে বলেন, সাধারণ মানুষ যখন 20 টাকার সবজি কিনতে গেলেও খুঁটিয়ে দেখেন, তখন বছরে 36,000 টাকা প্রদানের মতো বড় সরকারি প্রকল্পের ক্ষেত্রে যাচাই বাছাই করাটাই স্বাভাবিক এবং দায়িত্বশীল পদক্ষেপ। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই দীর্ঘ বিস্তারিত তথ্য সংগ্রহের মূল উদ্দেশ্য হলো প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা। অতীতে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও ভুয়ো তথ্যের ব্যবহার লক্ষ্য করা গেছে। বিশেষ করে ইমাম ভাতা, লক্ষ্মীর ভান্ডার এবং যুবশ্রীর মতো প্রকল্পগুলোতে যথাযথ যাচাইয়ের অভাব ছিল বলে তিনি অভিযোগ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, যাচাই প্রক্রিয়া শুরু হতে ইতিমধ্যেই বহু অসঙ্গতি ধরা পড়েছে। তাই এই প্রক্রিয়ায় তাড়াহুড়ো না করে ধাপে ধাপে সব আবেদন পরীক্ষা করা হচ্ছে, যাতে যোগ্য প্রাপকদের বাদ দিয়ে কোনো অযোগ্য ব্যক্তি সুবিধা নিতে না পারেন। বর্তমানে প্রতিদিন প্রায় 2 লক্ষ আবেদন যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিশাল কর্মযজ্ঞের অগ্রগতি নিয়ে প্রতি সপ্তাহে সংশ্লিষ্ট মন্ত্রীরা আপডেট দেবেন বলেও তিনি আশ্বস্ত করেছেন। শুভেন্দু অধিকারীর মতে, আগের সরকারের নীতিহীনতার কারণেই বিভিন্ন প্রকল্পের সুবিধা সঠিক মানুষের কাছে পৌঁছয়নি, যার উদাহরণ হিসেবে তিনি বিভিন্ন প্রকল্পের নাম উল্লেখ করে অনিয়মের কথা তুলে ধরেন। তার কথায়, সরকার চায় না সরকারি টাকা ভুল মানুষের পকেটে যাক। তাই বর্তমান প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে কঠোর ভেরিফিকেশন প্রক্রিয়া বজায় রাখা হবে। প্রতিটি যোগ্য আবেদনকারীর কাছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। গ্রেফতার হতে পারেন তৃণমূলের আরো এক হেভিওয়েট নেতা, গ্রিন সিগন্যাল দিয়ে রাখলো আদালত। ভোট পরবর্তী হিংসা মামলায় চাপ বাড়ছে তৃণমূলের। নতুন সরকার তৈরির পর থেকে একেবারে রুদ্র মেজাজে পুলিশ, চলছে জোর কদমে ধরপাকড়। এবার কি আরো বিপাকে পড়তে চলেছেন বেলেঘাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পাল? আদালতে হাজিরা এড়ালে বিপদ বাড়তে পারে প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পালের, নির্দেশ সিবিআই আদালতের। বেলেঘাটার অভিজিৎ সরকার খুনের মামলায় চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য গত 1 জুন পরেশ পালকে আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে যান পরেশ। কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 11 জুন। ওই দিন হাজিরা না দিলে তার চাপ যে আরো বাড়তে পারে তা এক প্রকার নিশ্চিত হয়ে যাচ্ছে, কারণ হাজিরা না দিলেই তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, স্পষ্ট নির্দেশ আদালতের। জারি হতে পারে গ্রেফতারি পরোয়ানাও, এমনটাই খবর সূত্রের। প্রসঙ্গত, অভিজিৎ সরকার খুনে সিবিআই এর দেওয়া চার্জশিটে নাম ছিল পরেশ পালের, সরাসরি তাঁর মদতেই। এছাড়াও তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নামও ছিল চার্জশিটে। মোট 18 জনের নাম ছিল, যদিও 2025 সালের অগস্টে 1 লক্ষ টাকার বন্ডে পরেশের জামিন মঞ্জুর করে আদালত।
তার পাশাপাশি স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষের ক্ষেত্রেও এই পদক্ষেপ করে কোর্ট। সিবিআই চার্জশিট 4 বছরে দিলেও অভিযুক্তরা সকলেই তদন্তে সহযোগিতা করেছেন। সেই মর্মেই জামিন মঞ্জুর করেছিল বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ। এখন দেখার এই কেসের জল কত দূর গড়ায়। দিল্লির বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড, রেস্তোরাঁয় দাউ দাউ আগুনে মৃত অন্তত 20, প্রাণে বাঁচতে লাখ মহিলার। সকালের ব্যস্ততার মাঝেই দেশের রাজধানী দিল্লির বুকে ঘটে গেল এক বুক কাঁপানো ভয়াবহ ট্র্যাজেডি। দক্ষিণ দিল্লির অত্যন্ত জনবহুল এলাকা মালব্যনগরের একটি বহুতল ভবনে আচমকায় আগুন লেগে যাওয়ার ফলে এক মারাত্মক বিপর্যয় ঘটেছে। প্রাথমিক সূত্রে জানা গেছে, এই ভয়াবহ দুর্ঘটনায় ইতিমধ্যে 20 জন সাধারণ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার সকাল 9টা নাগাদ মালব্যনগরের হাউসরানি এলাকার একটি 5তলা বাড়ির বেসমেন্টে অবস্থিত লেমন গ্রিন নামের একটি নামী রেস্তোরাঁ থেকে প্রথমে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে সেই আগুন গোটা ভবনে ছড়িয়ে পড়ে, যার ফলে চারিদিকে তীব্র আতঙ্ক ও হাহাকার শুরু হয়ে যায়। হাউসরানি এলাকার যে বহুতলটিতে আগুন লেগেছে সেটি অত্যন্ত সরু একটি গলির ভেতরে। দুর্ঘটনার সময় ওই 5তলা বাড়িটিতে সব মিলিয়ে প্রায় 40 জন মানুষ উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এই লেমন গ্রিন রেস্তোরাঁটি বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়, সেখানে সব সময় দেশি বিদেশি খদ্দেরদের ভিড় লেগে থাকতো। ঘটনাস্থলে এখনো দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কাজ করছে এবং ভবনের ভেতর আর কেউ আটক রয়েছেন কিনা তা দেখতে তল্লাশিও চালানো হচ্ছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় ধোঁয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। রেস্তোরাঁ রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই আগুন লেগেছে নাকি এর নেপথ্যে কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট রয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। দিল্লি পুলিশ এবং দমকল বিভাগ যৌথভাবে এই দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। চোখের নিমেষে এই বিপুল সংখ্যক মানুষের অকাল মৃত্যুতে গোটা মালব্যনগর চত্বরে এখন কান্নার রোল, নেমে এসেছে গভীর শোকের ছায়া। বুধবার থেকে শুরু হবে অন্নপূর্ণা যোজনার পরিষেবা। সুবিধা পেতে গেলে কি করতে হবে, কোন কোন নথি লাগবে, জানুন বিশদে। বুধবার থেকে অন্নপূর্ণা যোজনার পরিষেবা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। ব্লক ভিত্তিক মহিলাদের এই পরিষেবা দেওয়ার সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা ফর্ম বা আবেদনপত্র কিভাবে দেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িতে বাড়িতে গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মীরা এই 12 পাতার ফর্ম দেবেন মহিলাদের। তারপর মহিলারা এই ফর্ম ফিল আপ করে জমা দেবেন আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে। প্রথমে অফলাইনে আবেদনপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও গতকাল থেকে অনলাইনেও আবেদনপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে 2 তারিখের মধ্যে দেওয়া নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে জমা পড়ে সেই কারণে 22টি জেলায় 22 জন সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি পর্যায়ের আধিকারিকদেরও নিয়োগ করেছে রাজ্য সরকার। মূলত জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে অন্নপূর্ণা যোজনার কাজে গতি আনবেন সচিব, প্রিন্সিপাল সেক্রেটারিরা। আগামীকাল দুপুর 12:30টার সময় অন্নপূর্ণা যোজনার পরিষেবা মহিলাদের হাতে তুলে দেওয়া হবে। ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন উপভোক্তারা। আনুষ্ঠানিকভাবে আগামীকাল সূচনা করার পর প্রত্যেকটি ব্লক ও মিউনিসিপ্যালিটিতে 100 জন করে মহিলা উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনার অনুমোদিত চিঠি দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কি করতে হবে? প্রত্যেকটি পরিবারকে একটি নির্দিষ্ট আবেদনপত্র বা ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম পূরণ করতে হবে। অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র পূরণ করার জন্য যে যে নথিগুলি লাগবে তা হলো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই, অ্যাকাউন্টের তথ্য, বসবাসের প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ বিল বা জলের বিল, পাসপোর্ট সাইজের ছবি। আবেদনপত্র জমা দেওয়ার পর ব্লক স্তরে বিডিও এবং কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররা যাচাই করবেন। সুরেন্দ্রনাথ কলেজে বেডরুম, 5 তলায় এসি ঘরে বালিশ বিছানা, ইউনিয়ন রুমে কাঁড়ি কাঁড়ি উয়ে খাওয়া টাকা, বিস্ফোরক সজল ঘোষ। সুরেন্দ্রনাথ কলেজের 5 তলায় কার বেডরুম? কলেজের ভেতর দুটি এসি বেডরুম, বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট, আর সেই ঘরেরই চাবি নাকি থাকতো তৃণমূল নেতাদের কাছে। বিস্ফোরক অভিযোগ উঠল শহরের নামী কলেজে। সেখানে গিয়ে দেখে শুনে বিস্ফোরক অভিযোগ তুললেন বরানগরের বিধায়ক সজল ঘোষ। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে কিভাবে এমন বেডরুম তৈরি হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সুরেন্দ্রনাথ নৈশ কলেজের অশিক্ষক কর্মচারী দেবাশিস প্রধান বলেন, অত্যন্ত লজ্জিত লাগছে এই ঘটনায়। দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু গোটা কলেজ পরিচালনা করত, সমস্ত অনৈতিক কাজ এনারা করত, আমরা ভয় প্রতিবাদ করতে পারিনি। তিনি আরো বলেন, এই কলেজের গরিমা ধ্বংস হলো, নতুন ছেলেমেয়েরা কিভাবে ভর্তি হবে, তাদের বাবা মায়েরা আদৌ এই কলেজে ভর্তি করাবে কিনা সেটাই চিন্তার বিষয়। যে কলেজে বিবেকানন্দ এসেছিলেন সেই কলেজে এই রকম ঘটনা ঘটবে আমরা ভাবতে পারিনি। সুরেন্দ্রনাথ ডে কলেজের ইউনিয়ন রুমের ভেতরে টাকার পাশাপাশি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন সজল ঘোষ। তার কথায়,
যা যা আপনারা দেখতে পাচ্ছেন তা টিপস অফ দ্য আইসবার্গ নয়, তার থেকেও বেশি কিছু। এদের বাৎসরিক অনুষ্ঠানে খরচ হয় কোটি কোটি টাকা, প্রচুর লুট করা টাকা। এর পেছনে পুরো মাথা দাদা বৌদি। ইতিমধ্যেই নৈশ কলেজের ইউনিয়ন রুমের তালা ভাঙা হয়েছে। সুরেন্দ্রনাথ কলেজে টাকা উদ্ধার নিয়ে একটি এফআইআরও দায়ের হয়েছে। একই সঙ্গে কলেজের প্রিন্সিপালকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিয়ে আগের এফআইআর এর সঙ্গে সংযুক্ত করে দেওয়ার কথাও বলা হয়েছে। 100 দিনের কাজ আবার চালু হচ্ছে বাংলায়। কবে থেকে মজুরি বাড়বে? অবশেষে রাজ্যে আবার চালু হতে চলেছে 100 দিনের কাজ। পশ্চিমবঙ্গের জন্য 1,40,00,000 থেকে 1.5 কোটি শ্রম দিবস মঞ্জুর করতে চলেছে কেন্দ্র। আগামী 1 জুলাই থেকে মনরেগার পরিবর্তে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে শুরু হবে ভিবিজি-রামজি বা 125 দিনের কাজের প্রকল্প। তার আগেই প্রায় 1 মাস এই রাজ্যের জব কার্ড হোল্ডারদের হাতে কাজ দিতে 2-1 দিনের মধ্যে 100 দিনের কাজের আওতায় শ্রম দিবস বরাদ্দ করতে চলেছে। 2022 সালের মার্চ মাস থেকে বাংলায় 100 দিনের কাজে অর্থ বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়। সেই থেকেই প্রতিটি আর্থিক বছরে রাজ্য নিয়ম মেনে শ্রম দিবস সংক্রান্ত প্রস্তাব পাঠালেও কেন্দ্রের অনুমোদন মেলেনি। গত বছর সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্ট বাংলায় অবিলম্বে 100 দিনের কাজ চালু করার নির্দেশ দেয় কেন্দ্রকে। নির্দেশ মেনে ডিসেম্বরে একাধিক শর্ত বেঁধে দিয়ে রাজ্যকে চিঠি পাঠায় মোদী সরকার। তবে সেই শর্তগুলি মানেনি আগের সরকার। রাজ্যে পালাবদলের পর স্বাভাবিকভাবেই সেই সমস্ত শর্ত মেনে নেওয়া হয়েছে। মে মাসের শেষে মনরেগা সংক্রান্ত এক্সিকিউটিভ কমিটির বৈঠক ডাকে কেন্দ্র। সেখানে যোগ দেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরের কর্তারা। সূত্রের খবর, সেই বৈঠকেই পশ্চিমবঙ্গে কাজ শুরুর ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয় কেন্দ্রের তরফে। 1 মাসের জন্য প্রায় 1.5 কোটি শ্রম দিবসের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। অনুমোদনের চিঠি বা নির্দেশিকা আসলেই কোন জেলায় কত কাজ হবে সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করবে নবান্ন। আর তারপরে শুরু হয়ে যাবে বাংলায় 100 দিনের কাজ। অন্যান্য রাজ্যের মতো এখানেও চালু হবে জব কার্ড হোল্ডারদের ফেস রেকগনিশন অ্যাটেন্ডেন্স ব্যবস্থা। কাজে যোগ দেওয়ার সময় জব কার্ড হোল্ডারের ফেস রেকগনিশন করে হাজিরা দিতে হবে। 4 ঘন্টা পর পর একইভাবে তাদের উপস্থিতির প্রমাণ দেওয়া বাধ্যতামূলক। বর্তমানে রাজ্যে জব কার্ড হোল্ডারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 2,56,00,000। এর মধ্যে আধার সিডিং রয়েছে 2,55,00,000। তবে ইকেওয়াইসি সম্পূর্ণ হয়েছে 75%। আগামী কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হচ্ছে। গ্রেফতারি আতঙ্ক, সিআইডি নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক। বিধানসভার জালসই বিতর্কে গ্রেফতারির আশঙ্কায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি তদন্তে আদালতের রক্ষা কবচ চেয়েছেন তিনি। জানা যাচ্ছে, অভিষেককে মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বিশেষ বেঞ্চ। গত কয়েকদিন ধরে তৃণমূলের অন্দরে জালসই কাণ্ড নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে, যার জেরে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে এখনো কারো নামে সিলমোহর দেননি স্পিকার রথীন্দ্র বসু। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচিত করে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল তাতে কয়েকজন বিধায়কের সইতে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় বিষয়টি খতিয়ে দেখতে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই মোতাবেক গত শনিবার এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে অভিষেকের বাড়িতে গিয়েছিল সিআইডি। কারণ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে ওই চিঠিতে অভিষেকেরও স্বাক্ষর ছিল। সেদিন তাকে নোটিশ দিয়ে সোমবার ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু সেই হাজিরা এড়িয়ে গিয়ে তদন্তকারী সংস্থার কাছে সময় চেয়েছিলেন সাংসদ। এমতাবস্থায় বুধবার আদালতের দ্বারস্থ হলেন অভিষেক। সূত্রের খবর, সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছেন তিনি। রক্ষা কবচের আবেদন জানিয়েছেন, যার শুনানি আগামী শুক্রবার হবে বলে জানা গিয়েছে আদালত সূত্রে। বিধানসভার জালসই বিতর্কে গ্রেফতারির আশঙ্কায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। বাংলায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে ভিজবে দক্ষিণবঙ্গ? আজকের আবহাওয়ার খবর। গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও সপ্তাহের শেষ দিকে কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবুও এখনই বড় স্বস্তির আশা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আজ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রাজ্যে বর্ষা ঢুকতেও এখনো কিছুটা সময় লাগবে। আপাতত গরম ও ভ্যাপসা আবহাওয়ার অস্বস্তি বজায় থাকবে। সপ্তাহের শেষ দিকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া সহ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টি সব জায়গায় হবে না। বিকেলের দিকে শহরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে গরমের দাপট কমার সম্ভাবনা খুব বেশি নেই। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গত কয়েকদিনেও উত্তরবঙ্গেও তাপমাত্রা বেড়েছে, তবে বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হতে পারে।